যাত্রী ভর্তি একটি প্লেন সিঙ্গাপুরের এয়ারপোর্ট থেকে সুরক্ষিত টেক অফ করে। তাদের গন্তব্যস্থল ছিল ইউএসএ। তবে হঠাৎই তারা এক ভয়ানক ঝড়ের কবলে পড়ে এবং জোরালো বজ্রবিদ্যুতের কারণে প্লেনের বেশ কিছু টেকনোলজি খারাপ হয়ে যায়। প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় একটি নির্জন আইল্যান্ডে। তবে প্লেনের যাত্রী ও ক্রু মেম্বাররা জানত না সেই আইল্যান্ডে তাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করে আছে। সেখানে এমন কিছু নৃশংস মানুষ বসবাস করত যারা সরকারের কোনো রকম আইন মানত না। এমনকি কোনো দেশের আর্মিও সেখানে ঢুকতে ভয় পেত। তো এই ভয়ানক আইল্যান্ড থেকে তারা কি বেঁচে ফিরতে পারবে? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই গল্প। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া এক অ্যাকশন থ্রিলার মুভি প্লেনের কথা। সিঙ্গাপুরের একটি এয়ারপোর্ট, যেখানে আমরা ক্যাপ্টেন ব্র্যাডি টরেন্সকে দেখি। তিনি খুবই তাড়াহুড়োর মধ্যে তার মেয়ের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টের দিকে আসছিলেন, কারণ আজ তাদের ফ্লাইট আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। তার মেয়ে সেখানেই থাকে, তবে কাজের সূত্রে খুব ব্যস্ত থাকায় সময়ের অভাবে মেয়ের সাথে খুব একটা সময় কাটানো হয় না তার। কিন্তু আজ তিনি ছুটি নিয়েছেন। এই ফ্লাইট আমেরিকায় পৌঁছানোর পর তিনি তার মেয়ের সাথে দেখা করবেন। এর জন্য টরেন্স খুবই খুশি। প্লেনে উঠে তার সাথে তার ভাইস ক্যাপ্টেন ড্যালের পরিচয় হয়। কিছুক্ষণ পর এরোপ্লেন কোম্পানির আবহাওয়া দপ্তরের হেড ক্যাপ্টেনকে জানায় আজ তারা খুবই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যাত্রা করবে। দক্ষিণ চীন সাগরের উপরে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এটা শুনে ক্যাপ্টেন প্লেনটিকে অন্য একটি পথ দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তবে কোম্পানি থেকে সরাসরি মানা করে দেওয়া হয়, কারণ এতে আরও 18,000 লিটার তেল বেশি লাগবে। তাছাড়াও আজকের ফ্লাইটে যাত্রী সংখ্যা অনেক কম, মাত্র 14 জন। তাই কোম্পানি খুবই অল্প খরচে প্লেনটিকে আমেরিকা পর্যন্ত পৌঁছে দিতে চায়। এতে কোম্পানিরই লাভ। তো যাই হোক, কিছুক্ষণ পর ক্যাপ্টেনকে আরও জানানো হয় তাদের ফ্লাইটে লুইস নামের একজন খুনি অপরাধীও যাত্রা করবে। তবে তার সাথে একজন পুলিশ অফিসার সবসময়ই থাকবে। সেই পুলিশ অফিসার ক্যাপ্টেনকে তাদের একেবারে পিছনে সিট দেওয়ার কথা বলেন, যাতে সাধারণ যাত্রীদের থেকে তারা আলাদা থাকে। ক্যাপ্টেন তার কথা মতো তাদেরকে একেবারে পিছনে সিট দেয় এবং সকল যাত্রীদের তাদের নিজ নিজ সিট বুঝিয়ে দিয়ে প্লেনের প্রত্যেক ক্রু মেম্বারদের ওই অপরাধীর থেকে দূরত্ব বজায় রাখতে বলেন, কারণ তিনি তার যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে চাইছিলেন না। সমস্ত কিছু শেষ হলে তারা টেক অফ করার জন্য তৈরি হয়ে যায় এবং প্লেনটি ধীরে ধীরে সিঙ্গাপুর থেকে টেক অফ করে। যাত্রা তাদের খুবই সুন্দরভাবে শুরু হয়। ভাইস ক্যাপ্টেন ড্যালে টরেন্সকে তার পরিবারের ছবি দেখায়। টরেন্সও তাকে তার মেয়ের ছবি দেখায়। তার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আর কেউই নেই তার। টরেন্সের স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন, তবে সে কোনোদিনই তার মেয়েকে মায়ের ভালোবাসা বুঝতে দেয়নি। এইভাবেই তাদের একে অপরের সাথে নানান কথার মাধ্যমে প্লেনটি এগিয়ে যায়। সময়টা ছিল নিউ ইয়ারের। সকল যাত্রীরাও প্লেনে বেশ খুশিতেই সময় কাটাচ্ছিল। তবে হঠাৎই তাদের প্লেন দুলতে শুরু করে। এর মানে তারা দক্ষিণ চীন সাগরের উপরে পৌঁছে গেছে। জোরে জোরে মেঘের গর্জন ও হাওয়ার গতিতে তাদের প্লেনটির দোলার পরিমাণ আরও বেড়ে যায়, যা যাত্রীদের মধ্যে ভয়ের সৃষ্টি করে। টরেন্স যাত্রীদের শান্ত করার জন্য ককপিট থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই তাদের প্লেনে এক জোরালো বজ্রপাত হয়, যার ফলে টরেন্সের মাথায় আঘাতও লাগে। যাত্রীদের দেখার পর কোনো মতে তিনি ককপিটে ফিরে আসে। তবে প্লেনের অনেক কিছুই বজ্রপাতের কারণে খারাপ হয়ে যায়। কন্ট্রোল সেন্টারের সাথে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়। কোনো রকম উত্তর তারা আর পায় না। সিস্টেম ফেলিয়ারের কারণে বর্তমানে তাদের প্লেনের ব্যাটারির সাহায্যে তারা ভেসে রয়েছে। এবার যেভাবেই হোক তাদেরকে এমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে। তবে অত্যাধিক কালো মেঘ তাদেরকে আরও অসুবিধার মধ্যে ফেলে দেয়। বর্তমানে তারা কোথায় আছে বা আদেও আশেপাশে কোথাও ল্যান্ডিং করা যাবে কিনা সেটা তারা কালো মেঘের কারণে দেখতেই পায় না, যার ফলে তারা তাদের প্লেনের স্পিড এবং সময়ের ক্যালকুলেশন করে মোটামুটি একটা ধারণা করতে পারে এখন তারা কোথায় আছে। ক্যাপ্টেন প্লেনটিকে একেবারে নিচের দিকে নিয়ে যায়। তবে এরই মধ্যে ওই পুলিশ অফিসার তার সিট বেল্ট খুলে ফেলাতেই প্লেনটি দ্রুত গতিতে নিচের দিকে নামার কারণে প্লেনের ছাদের সাথে সজোরে ধাক্কায় সে মারা যায়। অনেকটা নিচে নামার পরেও
ক্যাপ্টেন শুধু সমুদ্রে জল ছাড়া আর কিছুই দেখতে পায় না, তাই তারা জলের উপরেই ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সকলের বাঁচার সম্ভাবনা ছিল অনেকটাই কম, কারণ জলের ঢেউ ছিল খুবই জোরালো। তখনই ক্যাপ্টেন কিছুটা দূরেই একটি আইল্যান্ড দেখতে পায়। তারা জানে না লোকেশনটি কোথায়, তবে বাঁচতে হলে এখানেই তাদের ল্যান্ডিং করতে হবে। কোনো মতে সে প্লেনটিকে আইল্যান্ডের দিকে নিয়ে যায় এবং ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার আগেই আইল্যান্ডের একটি রাস্তায় খুবই সাবধানতার সাথে সুরক্ষিত প্লেনটিকে ল্যান্ড করায়। তবে ইঞ্জিনের অত্যাধিক হিট তখনও প্লেনটিকে ধ্বংস করতে পারত, তাই সকল আতঙ্কিত যাত্রীদের দ্রুত প্লেন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় 2 জন মারা যায়। একজন হলো সেই পুলিশ অফিসার এবং অন্যজন হলো প্লেনেরই একজন ক্রু মেম্বার। অন্যদিকে নিউ ইয়র্কে এয়ারলাইন কোম্পানির হেডকোয়ার্টারে কোম্পানির মালিক ট্যারি খবর পাওয়া মাত্রই খুবই দ্রুত একটি মিটিংয়ের আয়োজন করেন। তিনি জানতে পারেন প্লেনটি সিঙ্গাপুর থেকে টেক অফ করার পর পশ্চিম ফিলিপিন্সের কোনো এক জায়গায় হারিয়ে গেছে, তবে সঠিক লোকেশন তারা কেউই জানত না। তাই ট্যারি ডেভিড নামের একজন স্পেশাল রেস্কিউ অফিসারকে ডেকে পাঠায় এবং প্লেনটিকে উদ্ধার করার দায়িত্ব তাকে দেওয়া হয়। এত ভয়ানক বিধ্বংসী আবহাওয়াতে প্লেনটিকে পাঠানোর কারণে তিনিও অনেকটাই অবাক হন। তবে কোনো রকম আর সময় নষ্ট না করে রেস্কিউ কাজ শুরু করে দেন তিনি, কারণ একটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্লেনটি ফিলিপিন্সের পশ্চিমের এমন একটি জায়গায় হারিয়েছে যেখানে সন্ত্রাসবাদীদের রাজত্ব, অর্থাৎ কোনো মতে যদি প্লেনের যাত্রীদের তারা বন্দি বানিয়ে নেয় তাহলে সেখান থেকে বেঁচে ফেরা মুশকিল হয়ে পড়বে। তাই রেস্কিউ অফিসার ডেভিড 4 জনের একটি স্পেশাল টিম তৈরি করে। অত্যাধুনিক অস্ত্র এবং প্রচুর পরিমাণে টাকা তারা তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে আইল্যান্ডে তখনও সকল যাত্রীদের মধ্যে ভয় কাজ করছিল, কারণ কোনো রকম মোবাইল সিগন্যাল সেখানে ছিল না। এছাড়াও প্লেনের কমিউনিকেশন ডিভাইস, রেডিও সবকিছুই খারাপ হয়ে গেছিল, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। এখান থেকে সুরক্ষিত তারা আদৌ বেঁচে ফিরতে পারবে কিনা সেই নিয়ে সকল যাত্রীদের মধ্যে নানান প্রশ্ন জেগে ওঠে। ক্যাপ্টেন টরেন্স তাদেরকে পরিস্থিতি সম্পর্কে জানায়। আবহাওয়া খারাপ হওয়ার কারণে জোরালো বজ্রপাত প্লেনের সকল ইলেকট্রিক সিস্টেমকে নষ্ট করে দিয়েছে, তাই যতক্ষণ না কোনো রেস্কিউ টিম তাদেরকে খুঁজতে এখানে না আসে ততক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে ক্যাপ্টেন টরেন্স তাদেরকে কথা দেয় যেভাবেই হোক সকলকে সুরক্ষিত তিনি এখান থেকে বার করে নিয়ে যাবেন। ক্যাপ্টেনের কথায় এবার যাত্রীরা কিছুটা শান্ত হয়। এরপর তিনি প্লেনের ইলেকট্রিক সিস্টেমকে ঠিক করার চেষ্টা করে, তবে বজ্রপাত তাদের কমিউনিকেশনের সাথে সাথে প্লেনের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত করেছিল। তখন ভাইস ক্যাপ্টেন ড্যালে তাদের কাছে থাকা একটি ম্যাপ অনুযায়ী ক্যাপ্টেনকে এক চিন্তায় ফেলে দেওয়ার মতো কথা বলে ওঠে। এই আইল্যান্ডটি হলো সেই জোলো আইল্যান্ড। পৃথিবীর সবথেকে বিপজ্জনক আইল্যান্ডগুলির মধ্যে এটি হলো একটি। কোনো সরকার বা আইন এখানে নেই, আছে শুধু নৃশংসতা ও হত্যাকাণ্ড। সন্ত্রাসবাদী থেকে শুরু করে ভয়ানক ডাকাতের বসবাস এখানে। টাকার বিনিময়ে মানুষকে অপহরণ করা ও নির্মমভাবে হত্যা করা তাদের কাছে খুবই সাধারণ একটা বিষয়, বিশেষ করে বিদেশিদের। কথাটি ক্যাপ্টেন তাদের মধ্যেই রাখতে বলে, কারণ এতে যাত্রীদের মধ্যে ভয় আরও বেড়ে যেতে পারে। তবে যেভাবেই হোক তাদেরকে কোনো না কোনোভাবে কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করতেই হবে। তাই ক্যাপ্টেন জঙ্গলের একটি বস্তির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা কাল রাতে প্লেনটিকে আইল্যান্ডে ল্যান্ড করানোর সময় তিনি উপর থেকে দেখেছিলেন। সেই বস্তি থেকে হয়তো তারা কোনো রকম সাহায্য পেতে পারে। তবে ক্যাপ্টেন একা নয়, ওই অপরাধী লুইসকে তার সাথে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ পুলিশের মৃতদেহটিকে প্লেন থেকে নামানোর সময় সে পুলিশের কাছে থাকা লুইসের জিনিসপত্র দেখে জানতে পেরেছে সে একজন এক্স কমান্ডো, তাই বেঁচে থাকার নানান রকম কৌশল সে জানে। এছাড়াও সে যেহেতু একজন অপরাধী, তাই যাত্রীদের থেকে তাকে দূরে রাখাটাই সবথেকে ভালো, এতে যাত্রীরা নিজেদেরকে সুরক্ষিত মনে করবে। এই ভেবে ক্যাপ্টেন তার হাতকড়াটি খুলে দিয়ে তাকে তার সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে ড্যালের কথাই ঠিক হয়, এই আইল্যান্ডটি হলো সেই জোলো আইল্যান্ড। একটি প্লেন যে কাল রাতে আইল্যান্ডে এমার্জেন্সি ল্যান্ডিং করেছে এই খবর সন্ত্রাসবাদীদের প্রধান দাতুর কাছে পৌঁছে যায়। ওদিকে নিউ ইয়র্ক কন্ট্রোল সেন্টারে তখনও প্লেনটিকে খোঁজার কাজ চলছে। পরিকল্পনা মতো যতক্ষণ না তারা প্লেনের সঠিক লোকেশন খুঁজে না পায় ততক্ষণ কমান্ডোদের পশ্চিম ফিলিপিন্সের আশেপাশেই ঘোরাফেরা করতে বলা হয়।
তো যাই হোক, আইল্যান্ড থেকে বেরোনোর সকল রকম চেষ্টা তারা করতে থাকে। ভাইস ক্যাপ্টেন ড্যালে প্লেনটিকে ঠিক করার চেষ্টা করতে করতে সৌভাগ্যবশত প্লেনের কম্পিউটার সিস্টেমটিকে ঠিক করে ফেলে। তবে তখনও প্লেনে অনেক টেকনিক্যাল সমস্যা ছিল, অর্থাৎ প্লেনটিকে নিয়ে বেশি দূর যাওয়া সম্ভবই ছিল না। তাই যে কোনোভাবেই তাদের রেস্কিউ টিমের দরকার ছিল। ক্যাপ্টেন টরেন্স জঙ্গলের মধ্যে দিয়ে সাহায্যের আশায় সামনের দিকে এগিয়ে যায়। তবে কিছুটা দূর যেতেই পিছন ফিরে তাকাতেই সে দেখে লুইস পালিয়ে গেছে। কিন্তু ক্যাপ্টেন জানতো এই জঙ্গলে একা বেঁচে থাকা ঠিক কতটা কঠিন। তাই খুব একটা গুরুত্ব না দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। জঙ্গলের অনেকটা ভিতরে আসার পর ক্যাপ্টেন একটি পুরনো বাড়ি দেখতে পায়। দেওয়ালে বন্দুকের গুলির দাগ এবং নিচে প্রচুর পরিমাণে গুলি পড়ে থাকতে দেখে সে। ক্যাপ্টেন সতর্ক হয়ে ভিতরে প্রবেশ করে, তবে পুরো জায়গাটি নিষিদ্ধ এবং ফাঁকা ছিল। তখনই ক্যাপ্টেনের নজর দেওয়ালে থাকা একটি টেলিফোনের উপর যায়। টেলিফোনটি খারাপ ছিল, তবে কোনো মতে টেলিফোনটিকে ঠিক করে তিনি কোম্পানির হেল্পলাইন নম্বরে কল করে। ক্যাপ্টেন তাদের বর্তমান পরিস্থিতি ও তাদের সঠিক লোকেশন সম্পর্কে জানায়। তবে ফোনে থাকা ব্যক্তি এটি একটি প্র্যাঙ্ক কল মনে করে, কারণ সকাল থেকেই কোম্পানির হেল্পলাইনে এইভাবেই ফোন করে সকলেই তাদের সাথে মজা করছে। তাই ফোনটিকে সে কেটে দেয়। তখন টরেন্স আর কোনো উপায় না পেয়ে তার মেয়েকে ফোন করে এবং সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝিয়ে এই খবর দ্রুত এয়ারলাইন কোম্পানির কাছে পৌঁছে দিতে বলেন। কথা চলাকালীন হঠাৎই পিছন দিক থেকে একজন তার উপর আক্রমণ করে। দুইজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর কোনো রকমে টরেন্স তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু তখনই দুটি গুলির আওয়াজের সাথে একজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। টরেন্স টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে, তবে সেটি আর কেউ নয়, লুইস। বাইরে দুইজন সন্ত্রাসীকে মেরে সে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য এখানে এসেছে, কারণ সে পালাবেই বা কোথায়? এই আইল্যান্ডের চারিদিকে জল এবং জঙ্গলে ভর্তি, পদে পদে মৃত্যুর ভয়। লুইস ক্যাপ্টেনের সুরক্ষার জন্য তাকে একটি বন্দুক দেয় এবং কিছুটা জল খেতে বলে। নিজেকে সামলিয়ে টরেন্স সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং অদ্ভুত একটা জিনিস দেখে। একটি ঘরে রয়েছে ভিডিও ক্যামেরা এবং সামনে রক্তের দাগ, এছাড়াও নানান দেশের পাসপোর্ট। সেখানে থাকা ক্যামেরাতে রেকর্ড করা ভিডিও দেখাতেই তারা অবাক হয়ে যায়। নানান দেশের নাগরিকদের এই সন্ত্রাসীরা আইল্যান্ডে আটক করে রাখে। টাকার বিনিময়ে তারা তাদের ছাড়ে, নইলে প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করা হয়। ব্যাপারটি জানাতেই টরেন্স এবং লুইস বাইরে থাকা একটি গাড়ি নিয়ে দ্রুত তাদের প্লেনের দিকে যেতে শুরু করে, কারণ এখন তাদের যাত্রীদের প্রাণ আশঙ্কা রয়েছে। অন্যদিকে সকল যাত্রীদের হতাশ হয়ে বসে থাকতে দেখা যায়। তখনই গাড়ির আওয়াজ শুনতে পেয়ে তারা খুশি হয়ে যায়। তবে সেই গাড়িগুলি ছিল সন্ত্রাসবাদীদের। অত্যাধুনিক অস্ত্র এবং মেশিনগান নিয়ে তারা গাড়ি থেকে নেমে আসে। যাত্রীদের ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড তারা আকাশে ফায়ার করে। সকলেই বুঝে যায় তারা খুবই বিপদের মধ্যে পড়ে গেছে এবং এরা তাদেরকে অপহরণ করার জন্য এখানে এসেছে। গুলির আওয়াজ টরেন্স এবং লুইসের কানেও আসে, তাই তারা গাড়িটিকে জঙ্গলে রেখে ধীরে ধীরে প্লেনের দিকে এগোতে থাকে। সন্ত্রাসবাদীরা তাদেরকে গান পয়েন্টে রেখে প্লেনের ক্যাপ্টেন এবং সকল যাত্রীদের লিস্ট চায়। বাধ্য হয়েই তাদেরকে লিস্ট দিতে হয়। সন্ত্রাসীরা বুঝতে পারে প্লেনের ক্যাপ্টেন মানে টরেন্স এখানে উপস্থিত নেই, তাই তারা ড্যালেকে বন্দুক দেখিয়ে ক্যাপ্টেন সম্পর্কে জিজ্ঞাসা করে। এদিকে এই সকল কিছু আড়াল থেকে টরেন্স ও লুইস লক্ষ্য করছিল। যাত্রীদের বিপদে দেখে টরেন্স তাদেরকে বাঁচানোর জন্য যেতে চায়, তবে লুইস তাকে কোনো রকমে শান্ত করে, কারণ সেখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এরই মধ্যে একজন মহিলা যাত্রী ভয়ে সেখান থেকে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে সরাসরি গুলি করে হত্যা করে দেয় এবং তার বয়ফ্রেন্ডের গলাটিকে ধর থেকে আলাদা করে দেয়। দূর থেকে এই সকল কিছু দেখা ছাড়া টরেন্স ও লুইসের আর কিছুই করার ছিল না। যাত্রীরা চোখের সামনে এই নৃশংসতা দেখে তাদের প্রত্যেকের মনে মৃত্যু ভয় কাজ করতে শুরু করে। সন্ত্রাস দলের প্রধান দাতু সকল যাত্রীদের একটি বাসে করে তাদের সাথে নিয়ে চলে যায় এবং দুইজনকে সেখানে রেখে যায় যাত্রীদের জিনিসপত্র তাদের সাথে নিয়ে আসার জন্য। এটারই সুযোগ নিয়ে টরেন্স ও লুইস একজন সন্ত্রাসীকে হত্যা করে অন্যজনকে গান পয়েন্টে রেখে যাত্রীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।
প্রথমে সে বলতে না চাইলেও অনেকটা জেরা করার পর অবশেষে তাদের লোকেশন বলে দেয় সে। ক্যাপ্টেন আর সময় নষ্ট না করে প্লেনের ককপিটে তার ইউনিফর্মে জায়গাটির ঠিকানা লিখে রাখে এবং এরপর ওই জীবিত সন্ত্রাসবাদীকেও হত্যা করে তার জিপ নিয়ে ওই ঠিকানায় যেতে শুরু করে। অন্যদিকে নিউ ইয়র্ক কন্ট্রোল সেন্টারে কোম্পানির সদস্যদের কাছে প্লেনের সঠিক লোকেশন পৌঁছে যায়। ডেভিড তখনই সেই লোকেশন ওই 4 জন স্পেশাল ফোর্স টিমের কাছে পাঠিয়ে দেয়। এদিকে আইল্যান্ডের সকল যাত্রীদেরকে এক নির্জন বস্তিতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের দেশ ও নামসহ সন্ত্রাসীরা একটি ভিডিও রেকর্ড করে, যাতে এর পরিবর্তে তারা তাদের দেশের সরকারের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা দাবি করতে পারে। ইতিমধ্যে ওই 4 জন স্পেশাল ফোর্স কমান্ডো প্লেনের লোকেশনে ল্যান্ড করে, যেটা নিউ ইয়র্কে বসে সরাসরি তারা দেখতে পায়। কমান্ডোরা চারিদিকটা ভালোভাবে সার্চ অভিযান চালায়, তবে প্লেনের মধ্যে ক্যাপ্টেন টরেন্সের রেখে যাওয়া সেই ঠিকানা ছাড়া তারা আর কাউকেই দেখতে পায় না। অন্যদিকে দেখা যায় টরেন্স ও লুইস সন্ত্রাসবাদীদের সেই বস্তিতে পৌঁছে গেছে। চারিদিকে বন্দুকধারী সন্ত্রাসীদের পাহারা দিতে দেখা যায়। তারা খুবই সন্তর্পণে 2 জন সন্ত্রাসীকে হত্যা করে যাত্রীদের ঠিক যেখানে রাখা হয়েছিল সেখানে পৌঁছে যায় এবং আশেপাশে পাহারা দেওয়া সন্ত্রাসীদেরকেও তারা হত্যা করে। ক্যাপ্টেন তার সকল যাত্রীদের জানিয়ে দেয় তাদের আবার প্লেনের কাছে ফিরে যেতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছাবে। এই বলে ক্যাপ্টেন সকল যাত্রীদেরকেই বাসে উঠে পড়তে বলে। তবে বাসটি ছাড়ার আগেই লুইস তাকে জানায় প্রচুর পরিমাণে সশস্ত্র সন্ত্রাসবাদী সামনেই দাঁড়িয়ে আছে, তাই এখান থেকে জীবন্ত ফিরে যাওয়া খুবই কঠিন। ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায়। সে সকল যাত্রীদের মুখের দিকে চেয়ে দেখে তারা সকলেই চিন্তায় আছে, সবাই তাদের প্রিয়জনের কাছে ফিরে যেতে চায়। তাই ক্যাপ্টেন লুইসকে জানায় সে সন্ত্রাসবাদীদের কাছে আত্মসমর্পণ করবে। লুইস জানতো সন্ত্রাসবাদীদের হাতে নিজেকে তুলে দেওয়া মানে সারা জীবনের মতো নিজের পরিবারকে হারানো। তবে ক্যাপ্টেন টরেন্সের কাছে আর কোনো উপায় ছিল না। তাদেরকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য ক্যাপ্টেন নিজেকে তাদের হাতে তুলে দেয়। সন্ত্রাসীরা ক্যাপ্টেনকে মারতে মারতে সন্ত্রাসীদের লিডার দাতুর কাছে নিয়ে যায়। টরেন্স নির্ভয়ে তাকে জানায় খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফোর্স এখানে আসতে চলেছে, তাই সে যেন তার অসহায় যাত্রীদের ছেড়ে দেয়। তবে ক্যাপ্টেনের কথা সন্ত্রাসীদের খুব একটা পছন্দ হয় না, তাই দাতু তাকে হত্যা করার আদেশ দেয়। ঠিক সময় মতো সেই মুহূর্তেই স্পেশাল ফোর্স সেখানে এসে উপস্থিত হয় এবং সন্ত্রাসীদের সাথে তাদের গুলির লড়াই শুরু হয়ে যায়। কমান্ডোরা প্রচুর সন্ত্রাসীদের হত্যা করে ফেলে এবং ক্যাপ্টেন সহ যাত্রীদের নিয়ে কোনো মতে তাদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে সন্ত্রাসী দলের লিডার দাতু তাদের উপর প্রচণ্ড রেগে যায়। বস্তির সকল মানুষকে সে যুদ্ধের জন্য তৈরি হতে বলে। এদিকে গাড়িতে কমান্ডোদের কাছ থেকে টরেন্স জানতে পারে তারা শুধু যাত্রীদের প্রোটেকশন দেওয়ার জন্য এসেছে, তারা কোনো রেস্কিউ টিম নয়। রেস্কিউ টিম এখানে পৌঁছাতে এখনো 24 ঘন্টা সময় লাগবে। কথাটি শুনে সকলেই একেবারে আকাশ থেকে পড়ে, কারণ এই ভয়ানক আইল্যান্ডে মাত্র 1 মিনিটও বেঁচে থাকা খুবই কঠিন। কিন্তু তখনই ক্যাপ্টেনের মাথায় একটি পরিকল্পনা আসে। সকল যাত্রীদের নিয়ে সে দ্রুত প্লেনের কাছে গিয়ে পৌঁছায়। ক্যাপ্টেন টরেন্স তাদেরকে জানায় প্লেনটিকে কোনো রকমে ঠিক করা হয়েছে, তবে এখনও প্লেনের রাডার সিস্টেম এবং আরও বেশ কিছু ইলেকট্রনিক খারাপ আছে। কোনো রকমে তারা এখান থেকে টেক অফ করতে পারবে এবং এটাই এখান থেকে বেঁচে ফেরার একমাত্র সুযোগ, কারণ এমনিতেই কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা সম্পূর্ণ ক্ষমতা দিয়ে আমাদের উপর আক্রমণ করবে। এই বলে সে সকল যাত্রীদের একে একে প্লেনে উঠে পড়তে বলে এবং স্পেশাল ফোর্স তৈরি হয়ে যায় সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য। তখনই সন্ত্রাসীদের 2টি গাড়ি প্লেনের সামনের দিক থেকে তাদের উপর অন্ধের মতো গুলি চালাতে চালাতে এগিয়ে আসতে দেখা যায়। স্পেশাল ফোর্স কিছুক্ষণ তাদেরকে দমিয়ে রাখে। একে একে তারা বেশ কিছু সন্ত্রাসীদেরকেও হত্যা করে ফেলে। স্পেশাল ফোর্সের একজন স্নাইপার একে একে সন্ত্রাসীদের মাথার খুলি উড়িয়ে দেয়। তবে খুব তাড়াতাড়ি তাদেরকে টেক অফ করতে হবে। ক্যাপ্টেন শেষবারের মতো প্লেনটিকে চেক করে নেয় এবং স্পেশাল ফোর্সের প্রধান রবার্টকে জানিয়ে দেয় তাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। সে প্লেনের ইঞ্জিন চালু করতে যাচ্ছে, তাদেরকে এই সময়ের মধ্যেই প্লেনে উঠে পড়তে হবে। এই বলে সে লুইসকে ধন্যবাদ জানায়, কারণ তার সাহায্য ছাড়া সে তার যাত্রীদের বাঁচাতেই পারত না।
ক্যাপ্টেন ছুটে প্লেনের ককপিটে উঠে যায় এবং প্লেনটিকে চালু করে টেক অফ করার জন্য তৈরি করে। তবে এদিকে সন্ত্রাসীদের পরিমাণ বাড়তেই থাকে। স্পেশাল ফোর্স আর বেশিক্ষণ তাদেরকে আটকে রাখতে পারে না। তারা এবার সরাসরি প্লেনের উপর ফায়ার করতে শুরু করে। এরই মধ্যে লুইস তার গান লোড করতে গেলে ওই টাকা ভর্তি ব্যাগটিকে সে দেখতে পায়। তবে সে সেই টাকা সেখানেই রেখে দেয় এবং স্পেশাল ফোর্সদের প্লেনে ওঠার জন্য কভার ফায়ার দেওয়া শুরু করে, কারণ তার মাথায় তো অন্য কিছুই চলছিল। তো যাই হোক, এদিকে ক্যাপ্টেন কন্ট্রোল সেন্টারের কাছ থেকে এখান থেকে টেক অফ করার পর এমন একটি সুরক্ষিত জায়গার লোকেশন চাইছিল যেখানে তারা সেফ ল্যান্ড করতে পারে। কন্ট্রোল সেন্টার থেকে তাকে জানানো হয় জোলো আইল্যান্ড থেকে 300 মাইল দূরে আরও একটি অন্য আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডের এয়ারপোর্টেই তারা সুরক্ষিত ল্যান্ড করতে পারবে। ক্যাপ্টেন দ্রুত স্পেশাল ফোর্সের সকল মেম্বারদের প্লেনে উঠে পড়তে বলে। তবে দেখা যায় সকলেই প্লেনে উঠে পড়লে এই সুযোগে লুইস টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। প্লেনটি টেক অফ করার আগেই একজন সন্ত্রাসী রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে টার্গেট করে। তবে পালানোর আগেই লুইস জঙ্গলের ভিতর থেকেই ওই সন্ত্রাসীর মাথার খুলি উড়িয়ে দেয়। প্লেনটি সজোরে দাতুকে ধাক্কা মেরে আকাশের দিকে উড়ে যায়। তবে প্লেনের একটি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণে প্লেনটি আবারও জোরে জোরে দুলতে থাকে এবং নিচের দিকে নেমে আসে। কোনো রকমে ফুল স্পিডে ক্যাপ্টেন প্লেনটিকে নিয়ে এগিয়ে যায় এবং সামনের এয়ারপোর্টে সুরক্ষিত প্লেনটিকে ল্যান্ড করায়। ক্যাপ্টেন টরেন্স, ভাইস ক্যাপ্টেন ড্যালে এবং স্পেশাল ফোর্সের সাহসিকতার জোরে তারা সকল যাত্রীদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। সকলেই হাততালির মাধ্যমে ক্যাপ্টেনকে সম্মান জানায়। এয়ারপোর্টের রেস্কিউ টিম সুরক্ষিত সকল যাত্রীদের হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। অবশেষে মেয়ের কাছে সুরক্ষিত ফিরে যাওয়ার খুশিতে ক্যাপ্টেনের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এই খুশির খবরটি তৎক্ষণাৎ সে তার মেয়েকে ফোন করে বলে দেয় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকমই মুভি এক্সপ্লেন শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।